নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। প্রথম ঝটকায় সবাই কাত। মোদিকে আটকানো যে মুশকিল সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। নরেন্দ্র মোদী অর্থাৎ এই রাজ্যের নয়, এই দেশের সরকার, বিজেপি সরকার, তাকে উৎখাত করতে হবে। আপনারা জানেন এটা নিয়ে ডাক দিয়েছে 26টা দল, যে দল নাম দিয়েছে INDIA। নাম তারা দিয়েছে INDIA না, আমি বলবো না অন্যদের মতো ইন্ডিয়া, আমি বলবো INDIA। কারণ ইন্ডিয়া নাম বললেই আমরা আমাদের দেশ মায়ের নাম করে ফেলবো, সেখানে আমরা করতে পারছি না। কারণ এই রাজনৈতিক দলগুলো নিজেদের অভিসন্ধি চরিতার্থ করার জন্য বা স্বার্থ চরিতার্থ করার জন্য এই নামটা দিয়েছে, কাজে সেই নামটা আমি ডাকতে পারলাম না। আসি আসল কথায়। আপনারা জানেন এই 26টা দল মিলে তৈরি করা এই জোট INDIA, এরা মোটামুটি নেমে পড়েছে রাস্তায় এবং সবাই মিলে প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে। এবং এই রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে চিৎকার করে করে বলছেন যে আমরা উৎখাত করেই ছাড়বো, এবং তার সঙ্গে সঙ্গে CPMও চোরাগোপ্তা বলা শুরু করেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে আমরাই একমাত্র আছি। আবার রাজ্যে আবার তারা তৃণমূলের বিরুদ্ধেও আছে। ওপরে দোস্তি নিচে কুস্তি, এই সমস্ত কিছু কংগ্রেস, CPM, ফরওয়ার্ড ব্লক আর RSP নিয়ে এই রাজ্যে রয়েছে তৃণমূল। এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে সবাই মিলে মোটামুটি একত্রিত হয়ে একদম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পাশে বসে রাজ্যসভার সাংসদ তৃণমূলের দুজনে মিলে চলে যান মণিপুরে গিয়ে দেখতে যান কী হয়েছে। আবার লোকসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর সৌগত রায় পাশাপাশি দাঁড়িয়ে বুঝিয়ে দেন বিভেদ এই রাজ্যে থাকলেও উপরে গিয়ে সবাই এক এবং লক্ষ্য একটাই, বিজেপিকে সরানো। যাই হোক, বিজেপিকে সরানোর যে জায়গা তৈরি করেছে তারা, সেখানে দাঁড়িয়ে প্রথম পরীক্ষা সেটা হচ্ছে বলতে পারেন অ্যাসিড টেস্ট। সেটা ছিল লোকসভায় দিল্লি অর্ডিন্যান্স বিলটাকে আটকে দেওয়া, কিন্তু কার্যত তারা পারল না। কারণ শক্তিতে তারা সত্যিই নেই, পারবে না, এটা বাস্তব কথা। রাজ্যসভায় কি হয় দেখার অপেক্ষায় আছে, তবে সেখানেও বিল পাশ করিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু বিজেপি রাখে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বিরোধীরা মানে এই INDIA জোট অ্যাকচুয়ালি দেশবাসীর সামনে পুরোপুরি খুলে গেছে। মানে তাদের যে আসল এজেন্ডা, তাদের যে আসল যে লক্ষ্য, এগুলো কিন্তু সামনে এসে গেছে। প্রথমত বলে রাখি আপনাদের, দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে কিন্তু যে বিরোধীরা একত্রিত হয়েছিল, যার জন্য আপের অরবিন্দ কেজরিওয়াল দৌড়দৌড়ি শুরু করেছিলেন অনেক দিন থেকে। একদম এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে এসেছিলেন এবং এর সঙ্গে সঙ্গে শরদ পাওয়ার এবং পাটনায় নীতিশ কুমার, রাবড়ি দেবী, লালু প্রসাদ যাদব সবার সঙ্গে মোটামুটি বসে গেছেন এবং প্রতিটা প্রান্তে ছুটে ছুটে বেরিয়েছেন। রাহুল গান্ধীকেও বুঝিয়েছেন। তবু পাটনা সমঝোতা মানে পাটনায় যেখানে ওই হচ্ছিল আর কি মিটিংটা, তো সেই মিটিংয়ে গিয়ে মোটামুটি তারপরে বেরিয়ে মোটামুটি আপের কেজরিওয়াল বুঝিয়েছিলেন যে এই বিলে যদি না আপনারা বিরোধিতা করেন তাহলে আমি কিন্তু নেই, অর্থাৎ এই বিলকে আটকাতে হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার সবাই একত্রিত হলো, হয়ে বেঙ্গালুরুতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হলো, মিটিং ফিটিং হলো এবং নাম দেওয়া হলো INDIA। তো সেই বিল, দিল্লি অর্ডিন্যান্স বিল, যেটাকে দরকার কেন, কি জন্য দরকার এবং কেনই বা অরবিন্দ কেজরিওয়াল এরকম করছেন, সেগুলো নিয়ে প্রশ্ন ছিল যে কেন করছেন, দিল্লি অর্ডিন্যান্স বিল আনলে কি হবে না হবে, এগুলো প্রশ্ন ছিল। আসলে দিল্লিতে কিন্তু কোনোদিন এতদিন যে সরকার চলছে, মানে এতদিন ধরে তো চলছে, কংগ্রেস সরকারও ছিল, বিজেপি সরকার ছিল, বিজেডি সরকার ছিল, সব সরকার ছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আসার আগে পর্যন্ত এই রকম পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি যে সমস্ত ক্ষমতা নিজে কেড়ে নেব। এতদিন ধরে চলছে। না না, আমি বললে আবার আপনি ভাববেন যে এ আবার কি বলছে, বেশি জানো, আমি বলবো না। শুনুন লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন এই বিরোধীদের জোট সম্বন্ধে এবং আমাদের দেশবাসীর উদ্দেশ্যে। শুনুন। 1993 से व्यवस्था चली आ रही थी। कभी भारतीय जनता पार्टी सत्ता में आई, कभी कांग्रेस पार्टी ने शासन किया, कभी ऊपर कांग्रेस का शासन था तब हमारी सरकार थी, तो कभी ऊपर कांग्रेस की सरकार थी तब नीचे हमारा शासन था, मगर कोई झगड़ा नहीं हुआ था, सब कुछ ठीक चल रहा था। क्योंकि किसी की मनसा अधिकार हथियाने की नहीं थी, सेवा करने की। कांग्रेस पार्टी ने भी भाजपा के साथ झगड़ा नहीं किया, भाजपा ने भी कांग्रेस सरकार के साथ झगड़ा नहीं किया और बहुत अच्छे से चल रहा था, कोई डिस्प्यूट नहीं, कोई झगड़ा नहीं। 1915 में स्थिति बदली और यहां 2015
2015 में यहां स्थिति बदली और यहां एक ऐसे दल की सरकार आई जिसका मकसद, मुझे कोई झिझक नहीं है कहने में, जिसका मकसद सेवा करना है ही नहीं, झगड़ा करना। माननीय अध्यक्ष जी अनेक पार्टियों के मुख्यमंत्री रहे, अनेक पार्टियों की मिलीजुली सरकार रही, शुद्ध रूप से सरकार रही, मगर राष्ट्र सेवा करने में और जन सेवा करने में किसी भी पार्टी को कोई दिक्कत नहीं आई। मैं बाद में बात करूंगा क्या दिक्कत है वो, उसकी भी डिटेल बात करूंगा, प्रॉब्लम क्या है वो। प्रॉब्लम ट्रांसफर पोस्टिंग के अधिकार का नहीं है, विजिलेंस को कंट्रोल में लेकर बंगला जो बना दिया है इसका सत्य छुपाना है, जो भ्रष्टाचार हो रहा है इसका सत्य छुपाना है। শুনলেন, সেই চলছে তো চলছে এতদিন 1993 সাল থেকে চলা সব কিছুতে কোনোদিন কোনো প্রবলেম হয়নি, কিন্তু প্রবলেম শুরু হয়েছে 2015-এর পরে, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল আসার পরে। আসল উদ্দেশ্য হচ্ছে, শুনলেন আপনারা, তাদের মহল, অর্থাৎ সেই মহল যে খাড়া করেছেন অরবিন্দ কেজরিওয়াল, আসলে এরা কিন্তু নামেই দেখায় নিজেরা গরিব। দেখুন, আপনি এই রাজ্যেও যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, তার কিছু নেই, হাওয়াই ছুটি সম্বল, তাই তো, কিন্তু তার ভাইপোর সম্পত্তি নিয়ে এখানে বিরোধীরা প্রশ্ন তোলে। তার প্রাসাদ সম্ভব বাড়ি কী করে হলো, মানে প্রাসাদের মতো বাড়ি শান্তিনিকেতন নাকি নিকেতন, সেসবগুলো নিয়ে প্রশ্ন ওঠে, সব বিরোধীরা প্রশ্ন করে। ঠিক সেভাবেই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু নিজের শীর্ষ মহল তৈরি করে ফেলেছেন এবং সেখানে কতগুলো কোটি টাকা খরচা করেছেন আপনারা জানেন। তো এই সমস্ত বিষয় যাতে কিছু না হয় এবং সেই তদন্ত যাতে আটকে দেওয়া যায়, এই চেষ্টা বা প্রচেষ্টা বা অপচেষ্টা, এটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল করছেন। অর্থাৎ এই যে জোট, এই জোটের আসল লক্ষ্য হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে খুশি করা। তবে এই জোট করে কি মোদিকে আটকানো যাবে? এ প্রসঙ্গে লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহজি কালকে কি বলেছেন একবার আপনারা শুনুন। मैंने कहा कि आप गठबंधन को बढ़ाना चाहते हो, आपके मन में ऐसी कल्पना है कि गठबंधन बड़ा करेंगे तो शायद मोदी जी के खिलाफ चुनाव जीत जाएंगे। भाई और 2-3 लोगों को ढूंढ लाओ, जितने हो सके इतना इकट्ठा कर लो, अगले प्रधानमंत्री नरेंद्र मोदी जी ही बनेंगे। परंतु कम से कम इसके लिए 130 करोड़ की जनता के सामने इतने एक्सपोज न हो। हर बिल आता है, नहीं मणिपुर पर चर्चा, मैं मणिपुर पर चर्चा करने के लिए आता है, नहीं मणिपुर पर चर्चा नहीं, हम विरोध करेंगे, यहां आ जाएंगे, मेरे सामने बोर्ड लेकर खड़े हो जाएंगे। ठीक है भाई, करो, मगर जैसे ही गठबंधन टूटने वाला बिल आया, मणिपुर भी याद नहीं आया, डेमोक्रेसी भी याद नहीं आई, दंगे भी याद नहीं आए, सब इकट्ठा होकर देखो सामने बैठे, सारे इकट्ठा, और 130 करोड़ की जनता को बताते हैं हमें मणिपुर की चिंता नहीं है, हमें चुनाव की चिंता है, हमें डेमोक्रेसी की चिंता नहीं है, हमें चुनाव की चिंता है, हमारी पार्टी के कोई सिद्धांत नहीं है, केवल और केवल राजनीति में चुनाव जीतने के लिए राजनीति में है। और बताइए भैया आप बाहर जाकर मीडिया को, अगर ये नहीं है तो सारे बिल में क्यों एब्सेंट रहे? सारे बिल महत्वपूर्ण नहीं है क्या? सारे बिल महत्वपूर्ण है, आपको रहना चाहिए था, मगर ये बिल इसलिए महत्वपूर्ण है कि ये बिल आपके गठबंधन को क्षति करता है। और मैं एक बात आगे कह देता हूं कि ये बिल पास होने के बाद वैसे भी आपका गठबंधन टूट जाने वाला है, केजरीवाल जी आपको बाय बाय कर देंगे। मान्य শুনলেন, অমিত শাহজি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে আপনারা যতই জোট করুন, জনগণ বুঝছে যে আপনারা আসলে কি এবং মোদিকে আটকানো মুশকিল। দেখুন, আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলি, মোদিকে আটকানো মুশকিল আমি কেন বলছি, তার কারণ হচ্ছে এই প্রতিবেদনটা আপনি দেখলেন, দেখার পরে আপনি যদি শেয়ার করেন, ধরুন জনগণ দেখছে এই যে জোটটা তৈরি করেছে, মানে মমতা ব্যানার্জি যেখানে বলছে দিল্লিতে আমরা সরিয়ে দেবো, বা সিপিএম বলছে সরিয়ে দেবো, এখানে আবার লড়াই লড়ছে, এই সমস্ত যে ব্যাপারটা, মানে গট অফ গেম, এই যে চলছে লড়াইটা, এরা মণিপুর ইস্যু নিয়ে লোকসভায় কোনো বিল পাস করতে দিচ্ছিল না, কোনো কিছু করতে দিচ্ছিল না, সবসময় লোকসভা বয়কট করছিল। কিন্তু যেই মুহূর্তে এই দিল্লির বিলটা এলো, দিল্লি অর্ডিন্যান্স বিল এলো, সবাই একত্রিত হয়ে গেল। আসলে উদ্দেশ্য কিন্তু মানে বিরোধিতা করা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে আপের কেজরিওয়ালকে সন্তুষ্ট রাখা। আর বিল পাস হয়ে গেলে আপের কেজরিওয়াল বলবে বা ভাববে যে কাজ কলা, এদের সঙ্গে থেকে কি না থেকে কি, কারণ বিল পাস হয়ে গেলে এই আইনটা যদি হয়ে যায় তাহলে আর কিছু করার নেই। কাজেই এই জোটটা হচ্ছে জনগণের জন্য নয়,
মানে মণিপুর নিয়ে তাদের যতটা চিন্তা তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে কিন্তু এবার অরবিন্দ কেজরিওয়াল নিয়ে। যখনই আপনি দেখবেন মানে কোনো কিছু নিয়ে প্রস্তাব পাশ করতে যাচ্ছে বা কোনো কিছু করছে লোকসভায়, যখনই কোনো কিছু বলছেন মানে শাসক দল যখনই কিছু করতে চাইছে সব সময় কিন্তু বাধা দিচ্ছে এই বিরোধী দলের জোট, মানে যেটা তৈরি করেছে। আপনারা দেখেছেন এখান থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যসভা যারা সাংসদ আছেন তারাও প্রতিবাদ করেছেন, লোকসভার সাংসদও করেছেন। সৌগত রায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি বসে থাকা ছবি সবাই দেখেছেন। তো এই যে প্রতিবাদ আন্দোলন এগুলো কিসের জন্য? অ্যাকচুয়ালি আন্দোলন বা সব কিছুই হচ্ছে আইওয়াস। আজকে জনগণ কিন্তু বুঝতে পারছে। আর এই ঘটনাটা যত বেশি সামনে মানুষের কাছে যাচ্ছে, মানে আপনি এই প্রতিবেদনটা যদি শেয়ার করেন, যে দেখবে সেও ভাববে সত্যি তো এরা অ্যাকচুয়ালি কি মণিপুরের জন্য ভাববে না? মণিপুরটা হচ্ছে ইস্যু, মানে কারোর কিছু হলে সেটাকে নিয়ে যেরকম চেলে খাওয়া যায়, মানে এই আর কি কেউ মারা গেল তার জন্য রুটি সেঁকে খাওয়া, এই রাজনীতি কিন্তু চলছে এখন। মানে মণিপুরকে দেখিয়ে আমরা একটু অরাজকতা সৃষ্টি করব, নিজেদের জায়গাটা বোঝানোর চেষ্টা করব। মণিপুর ইস্যু ঠান্ডা হয়ে গেলে আবার চুপ করে যাব। যদি বাংলা নিয়ে প্রশ্ন করা হয় তখন বলবো মণিপুরের সঙ্গে বাংলা গোলাবেন না। আর মানে এমনই একটা জায়গা যে যেমন দেখুন প্রথম দিকে যদি আপনি খেয়াল করেন গোয়ার মহিলাদের জন্য এখান থেকে তৃণমূল কংগ্রেস কি বললো না আমরা 5,000 টাকা করে দেবো, এই রাজ্যের মহিলাদের জন্য 500। মণিপুরের রাজ্যের মহিলারা অপমানিত হলে আমি আবারও বলছি নিন্দনীয় ঘটনা, চরম নিন্দনীয় ঘটনা, আমি বারবার বলি সেই ঘটনার জন্য যেরকম প্রতিবাদ করা যায় এই রাজ্যে মা বোনেদের ওপর যখন কিছু হয় তখন কিন্তু প্রতিবাদে কেউ আসতে পারে না, কারণ এই রাজ্যের মহিলাদের এদের চোখে কিন্তু সেইভাবে ভ্যালু নেই, মানে যে ভ্যালুটা রাজনীতিগতভাবে পাওয়া যায়। এই জায়গায় নিয়ে যাচ্ছে আজকে রাজনীতির এই সমস্ত নেতারা যারা তৈরি করেছে INDIA, বলছি আমরা ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ইন্ডিয়া মানে কি এরা? কখনোই না। ইন্ডিয়া মানে আপনি আমি আমরা, যারা সবার দুঃখে দুঃখী, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সে নারী হোক বা পুরুষ হোক, অপমান যেখানে হোক যে রাজ্যে হোক আমরা সেখানে প্রতিবাদ করি। কিন্তু এরা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত কিছু জোট করেছে। আর এই স্বার্থ এবং দুর্নীতি ঢাকার চেষ্টা করা এই সমস্ত জোট যারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন মনে হচ্ছে দুর্নীতি আটকে আছে এবং যারা নিজেদের স্বার্থ ছাড়া 1 ইঞ্চি চলে না, তারা নরেন্দ্র মোদীকে হারাতে পারবে? নরেন্দ্র মোদীকে সরানো তো মুশকিলের কথা। এরা নিজেদের মানে নিজেদের যে অস্তিত্ব সেটা রাখতে পারবে কিনা আমার মনে হয় সন্দেহ আছে। আপনি কি ভাবছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার যদি মনে হয় আমার কথা ঠিক তাহলে আপনি অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, আর যদি মনে হয় ভুল ডিসলাইক করবেন। যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করবেন। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা আমি আপনাদের বারবার বলি, সেটা হচ্ছে প্রতিবেদন দেখার পরে যদি মনে হয় সবার কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে বা দায়িত্ব আপনারও আছে তাহলে অবশ্যই এই প্রতিবেদনটা সবার কাছে শেয়ার করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। একটা কথা শেষ কথা বলি, মাথা উঁচু করে বাঁচুন। মনে রাখবেন সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না, এইটা মেনে চলুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।